নমস্কার, দৃশ্যকল্পে আপনাকে স্বাগত। সকলে নিশ্চয়ই ভালো আছেন। আমি পলাশ মুখোপাধ্যায় যথারীতি চলে এসেছি যাওয়া এবং খাওয়ার নতুন বাগান সতেজ একটি পর্ব নিয়ে। গত পর্বে আপনারা দেখেছেন আমরা রয়েছি হুগলি জেলার একটি সমৃদ্ধ এবং প্রাচীন জনপদ হরিপালে। আমি একা নই, আমার সঙ্গেই বেড়ানোর সঙ্গী হয়েছে আমার স্ত্রী এবং পুত্র। আমরা তিনজনেই ঘুরে দেখেছি হরিপালের বেশ কিছু গন্তব্য। গ্রামের শান্ত সবুজ সুন্দর পরিবেশে ঘুরতে ভালোই লাগছে আমাদের। গত পর্ব শেষ করেছিলাম রায়বাড়ির বিখ্যাত রাধা গোবিন্দ মন্দির এবং সংলগ্ন মন্দির কমপ্লেক্স দেখে। সে এক দারুণ অভিজ্ঞতা। রায়বাড়ির মন্দির দেখে আমরা ভট্টাচার্য পাড়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। এবারের পর্ব শুরু করছি সেখান থেকেই। রায়পাড়া থেকে এবার চলেছি ভট্টাচার্য পাড়ায়। গাড়িতে মিনিট তিনেকের পথ। আমার সঙ্গে আমার স্ত্রীপুত্র তো রয়েইছে। চলে এসেছি ভট্টাচার্য পাড়ায়। সামনেই ভট্টাচার্যদের প্রতিষ্ঠিত একটি আটচালা মন্দির। এই মন্দিরটি শ্রী শ্রী অনন্তদেবজিউর। হরিপালের অন্যতম প্রাচীন দেবালয় এই অনন্তদেব মন্দির। সঙ্গে রয়েছে সাবেক আটচালা সমৃদ্ধ দুর্গা মণ্ডপ। শাক্ত আর বৈষ্ণবের এমন বিরল মিলনক্ষেত্র খুব একটা দেখা যায় না। ষোড়শ শতাব্দীর শেষ ভাগে এই মন্দির প্রতিষ্ঠিত হয়। মন্দিরটি উঁচু ভিত্তিবেদির ওপর প্রতিষ্ঠিত। মন্দিরটির সামনে 2 খিলান বিশিষ্ট প্রবেশদ্বার। এখন অবশ্য মন্দির বন্ধ। গর্ভগৃহের সামনে ঢাকা বারান্দা। গর্ভগৃহে ঢোকার 2টি প্রবেশদ্বার। সুউচ্চ অনন্তদেবের মন্দিরে অসংখ্য টেরাকোটার অপূর্ব ভাস্কর্য চোখে পড়বার মতন। অবশ্য কালের ক্ষয়ে এবং প্রাকৃতিক বিপর্যয়ে বেশ কিছু ভাস্কর্য বিপন্ন, কিন্তু সেগুলিকে সংরক্ষণ করার প্রয়োজনীয় সরকারি আর্থিক আনুকূল্য জোটানো সম্ভবপর হয়ে ওঠে না। ব্যক্তিগত প্রচেষ্টায় শরিকগণই যতটা সম্ভব সংরক্ষণ করার চেষ্টা করেন। মন্দির প্রদক্ষিণ করার জন্য রয়েছে চারিদিক প্রশস্ত সিমেন্ট দিয়ে বাঁধানো মঞ্চ। মন্দিরের সামনে চাঁদনি আকৃতির একটি নাট মন্দির আছে। নাট মন্দিরের ছাদে এখন টিনের ছাউনি। অনুমান করা যায় টিনের চালটা পরবর্তীকালে সংস্কারের ফল। আগে ছিল খড়ের চাল। দালানটা কিন্তু বরাবরই পাকা। মোটা মোটা খিলান স্তম্ভ ধরে রেখেছে পুরো দালানটাকেই। পুরনো ইটের গাঁথনি দিয়ে তৈরি ঠাকুর দালান। এই নাট মন্দিরের ঠিক পাশেই রয়েছে দুর্গা মণ্ডপ। প্রায় 400 বছরের পুরনো দুর্গা পুজো। এখানে দুর্গা, লক্ষ্মী এবং কালী পুজোও হয়। সমস্ত পুজোই পরিচালনা করে ভট্টাচার্য পাড়া ট্রাস্ট। রায় এবং ভট্টাচার্য বংশে গুরু শিষ্যের সম্পর্ক। নবমীতে এখনও রায়পাড়ার দুর্গা মণ্ডপের সানাইবাদ্য ভট্টাচার্য পাড়ার নাট মন্দিরে এসে পরিবেশিত হয়। এখনও আগে হয় ভট্টাচার্য পাড়ার দুর্গা বিসর্জন, তারপর রায়পাড়ার দুর্গা বিসর্জিত হয়। এটি প্রাচীন রীতি। এই প্রথা ধরে রাখার আন্তরিক চেষ্টা এখনও সকলের মধ্যেই দেখা যায়। এটাই সুখের কথা। এই অনন্তদেব মন্দিরের ঠিক পাশেই আছে একটি আটচালা শিব মন্দির। এটি আশুতোষের মন্দির। তবে ভালো করে লক্ষ্য করলে বোঝা যায় পরপর 3টে বা 4টে শিব মন্দির ছিল, সে সবই এখন ধ্বংসস্তূপে পরিণত। টিকে আছে এই একটি। তবে শিবলিঙ্গ, গৌরীপীঠ সমেত আপাতত 3টির পুজো হয়। পুরনো শিব মন্দির এখন একটাই ঠেকেছে। এবারে যাচ্ছি কৃষ্ণপুর এলাকায়। এখানে আছে এই অঞ্চলে বিখ্যাত চণ্ডালী মাতার মন্দির। হরিপালের বিখ্যাত ও জাগ্রত দেবী বিশালাক্ষীর একটি মন্দির এটি। দেবী অবশ্য এখানে চণ্ডালী নামেই পরিচিতা। একসময় চণ্ডালপল্লী সংলগ্ন এলাকাতে দেবীর এই মন্দির অবস্থিত হওয়ার কারণে দেবী এখানে চণ্ডালী নামে আখ্যায়িতা বলে অনুমান করা হয়। বিশালাক্ষীর পরিচিত মূর্তি থেকে দেবীর মূর্তি একটু আলাদা। দেবী অরুণ বর্ণা এবং চতুর্ভুজা। চণ্ডালী মাতার দক্ষিণ পদ মহাকালের বুকে এবং বাম পদ করজোড়ে উপবিষ্ট বটুক ভৈরবের মাথার উপরে অবস্থিত। দেবী খড়গ, রক্তের পাত্র আদি ধারণ করেন। দেবী ভয়ঙ্করী এবং মুন্ডমালা পরিহিতা। দেবী দুপাশে 2 সহচরী দ্বারা পরিবেষ্টিতা। জনশ্রুতি অনুযায়ী পূর্বে এই দেবী মূর্তি
ডাকাতদের দ্বারা পূজিতা হতেন এবং দেবীর সামনে নরবলিও দেয়া হতো। মন্দিরের দিব্য পরিবেশ ভক্তিভাব জাগায়। মন্দিরের পিছনেই রয়েছে বিশালকায় এক বটগাছ। জনশ্রুতি অনুসারে মন্দির সংলগ্ন এই বটবৃক্ষের তলায় রামকৃষ্ণদেবের মন্ত্রগুরু সাধক তোতাপুরী সাধনা করেছিলেন। চণ্ডালী মাতা মন্দির দেখে এবারে চলেছি পাশেই থাকা সিংহরায় পাড়ায়। চলে এসেছি সিংহরায় বাড়ির সামনে। প্রায় ৩০০ বছর আগে রাজস্থান থেকে হুগলির হরিপালে এসে বসবাস শুরু করেন সিংহরায় পরিবার। বর্ধমান রাজার অধীনে জমিদারির দায়িত্ব পান হরিদয়াল সিংহরায়। তিনি প্রথম দুর্গাপুজোর প্রচলন করেন। হুগলির সিংহরায় বাড়ির পুজোতে মা কালী রূপে পূজিত হন মা দুর্গা। কালীরূপী দুর্গাপুজোর কারণে সিংহরায় পরিবারে হয় না মা কালীর কোনো আরাধনা। তবে সিংহরায় বাড়ির দুর্গাপুজোর উল্লেখযোগ্য বিষয় হল কুমারী পুজো। নবমীর দিন যে কোনো ব্রাহ্মণ পরিবারের কন্যাকে কুমারী রূপে পুজো করা হয়। তবে কুমারী পুজো করেন সিংহরায় পরিবারে যে কোনো গৃহবধূ। ৩০০ বছরের পুরনো রীতি মেনে সিংহরায় বাড়িতে চলছে এই কুমারী পুজোর আয়োজন। এখন অবশ্যই দুর্গামণ্ডপ শুনশান। দেখে বোঝার উপায় নেই যে দুর্গাপুজোর সময় এখানে জনসমাগমে মুখর হয়ে ওঠে গোটা এলাকা। সিংহরায়দের দুর্গামণ্ডপ দেখে এবার আবার রওনা দিয়েছি আমরা। এবারে যাব একটু দূরে, রেললাইন টপকে তারকেশ্বর রোডের ওপাশে বলদবাদ এলাকায়। তবে তার আগে একটু দাঁড়াবো হরিপাল স্টেশন বাজারে। চলে এসেছি হরিপাল স্টেশন বাজারে। স্টেশনের খুব কাছেই রয়েছে সত্যনারায়ণ মিষ্টান্ন ভাণ্ডার, সেখানে এসেছি আমরা। আসলে স্থানীয় সকলের সঙ্গে আলোচনা করে দেখছিলাম হরিপালের দই নিয়ে সকলে খুব উচ্ছ্বসিত। কিশোর যুব থেকে শুরু করে অশীতিপর সকলেই এখানকার দই নিয়ে বেশ গর্বিত। তাহলে তো সেটা খেতেই হয়, সেই জন্যই এখানে আসা। এখানে প্রায় সব মিষ্টির দোকানেই দই মেলে, তাদের স্বাদও ভালো। তবে সত্যনারায়ণের দইয়ের পক্ষেই ভোট পড়েছে বেশি, তাই আমরা এখানেই এসেছি। সুন্দর লাল মিষ্টি দই দেখেই প্রাণ জুড়িয়ে গেল। আমার স্ত্রী পুত্র তো ইতিমধ্যেই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। আসলে এই প্রবল গরমে এমন ঠান্ডা সুস্বাদু দই পেলে সংবরণ করা সত্যি বড় কঠিন। ছবি তুলতে গিয়ে আমার দই খাওয়া তো মিস হয়ে যেতে বসেছে দেখছি। না, এবারে আমার পালা। বাঙালির খাদ্য সংস্কৃতির সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত আছে মিষ্টি। তো কোথাও গেলে সেখানকার জনপ্রিয় মিষ্টি, বিখ্যাত মিষ্টি না খেলে কি চলে? চলে না। আমরা একটু খেয়েই থাকি, আপনাদের জানেন। তো এই হরিপাল বেড়াতে এসেছি আমরা। হরিপালের দই খুব ভালো, জনপ্রিয়। এর আগে আমরা সিঙ্গুরে গিয়েছিলাম, সিঙ্গুরেরও দই কিন্তু খুব বিখ্যাত ছিল, আমরা তো খেয়েছি। আপনারা সিঙ্গুর পর্বে গিয়ে দেখতে পারেন আমাদের। সিঙ্গুরের থেকে খুব দূরে কিন্তু হরিপাল নয়, হরিপালের দইও খুব ভালো। তো হরিপালের দই আমরা একটু খাবো। হরিপালে অনেক দোকানে দই পাওয়া যায়, বিভিন্ন মিষ্টির দোকানে বিভিন্ন দই পাওয়া যায়, সেই দইগুলি সবই ভালো। কিন্তু তাদের মধ্যে নাম করা হচ্ছে সত্যনারায়ণের দই। সত্যনারায়ণের এই যে স্টেশনের কাছে দোকান, এই দোকানটি পুরনো দোকান, আমরা সেখানে এসেছি দই নিতে, মিষ্টি দই।
ওরা আমাদের দিয়েছেন মিষ্টি দই, একটু খাওয়া যাক। সুন্দর লাল দই, হ্যাঁ লাল মিষ্টি সুন্দর দই। বাহ, দইটি ভালো। এর একটা বিশেষত্ব হচ্ছে মিষ্টিটা একটু কম, ফলে অনেকটা খাওয়া যায়। আর এই গরমে, এখন তো প্রচণ্ড গরম পড়েছে, এই গরমে সুশীতল এরকম দই মিষ্টি সুন্দর, খুব ভালো লাগছে খেতে আমাদের। ভালোই। এখানে হরিপাল বেড়াতে আসলে আপনারা কিন্তু একটু দই খেয়ে অবশ্যই যাবেন, এটা আমার পরামর্শ। আমাদের তো বেড়ানো চলছে, হরিপালে কিছু আমরা দেখেছি, আরও অনেক কিছু বাকি আছে, সেগুলো দেখব। তার আগে একটু দই খেয়ে নেওয়া যাক, তারপরে যাচ্ছি আগামী গন্তব্যে আমাদের। আগে একটু ঠান্ডা দই। এখানে এই একই নামে আরও দোকান আছে, তবে স্টেশনের একদম কাছে থাকা এই দোকানটি সবচেয়ে পুরনো। এই মিষ্টি দইয়ের দাম 200 টাকা কেজি এখানে। দই খেয়ে এবার রওনা দিলাম আমরা। স্টেশন বাজার থেকে যে রাস্তাটা সোজা তারকেশ্বর রোডে গিয়ে মিশেছে, সেই রাস্তা ধরেই চলেছি আমরা। তবে দুপুর হয়ে গিয়েছে তো, এবার একটু মধ্যাহ্নভোজন সেরে নিতে হবে। তারকেশ্বর রোডের ওপরেই আছে বেশ কয়েকটি ভালো ভালো হোটেল রেস্টুরেন্ট, সেখানেই কোনো একটিতে যাওয়া হবে ঠিক হলো। আমরা এসেছি রূপসী বাংলা হোটেল রেস্টুরেন্টের সামনে। তারকেশ্বর রোডের ওপরেই এই রেস্টুরেন্ট। এই এলাকায় এখানে খাওয়ার পক্ষেই বেশি ভোট পড়েছে। অনেকেই বললেন দুপুরের খাবারটা এখানেই খেয়ে নিতে। ঢুকতেই বেশ ভালো লাগছিল। রেস্টুরেন্টের পরিবেশটি কিন্তু বেশ সুন্দর, গাছপালার ছায়ায় ঘেরা, পাশেই একটা বড় পুকুর। এই গরমে এমন সুশীতল ছায়া ঘেরা এমন একটা জায়গায় তো খুঁজছিলাম আমরা। ছিমছাম বাহুল্যবর্জিত খাওয়ার জায়গাটি, তবে এসি আছে। বাইরে গরম থেকে এখানে ঢুকে ভালোই লাগছিল। এখানে বাঙালি ভাতের থালি মেলে। নিরামিষ থালি 100 টাকা থেকে শুরু, মাছ মাংস ডিম সবই আছে অবশ্য। আর আছে 1000 টাকার একটা মহারাজা থালি। আমার স্ত্রী পুত্র অবশ্য থালির ব্যাপারে খুব একটা উৎসাহী নয় দেখলাম। তারা চাইনিজ খাওয়ার প্ল্যান করছে। অগত্যা আমিও তাদের দলেই ভিড়লাম। এক যাত্রায় পৃথক ফলে লাভ নেই। আজকের মধ্যাহ্ন ভোজনে আমরা একটু চাইনিজ, মোটামুটি যা নেওয়া হয়েছে সবই চাইনিজ আইটেম সবই। আমি একা থাকলে হয়তো ওই বাংলা থালি খেতাম, কিন্তু আজকে সঙ্গ দোষে একটু চাইনিজ খাওয়া হচ্ছে। এই সবাই দেখতেই পাচ্ছেন আমার আশপাশে কীভাবে জনতা খাচ্ছে। তো আমরা এসছি তো এই ইয়েতে, রূপসী বাংলা রেস্টুরেন্টে। ভালো, হরিপালের মধ্যে মোটামুটি রেস্টুরেন্টের কিছুটা নাম আছে, তো সেইটাই এসছি। একদম তারকেশ্বর রোডের ধারেই, অসুবিধা হয়নি কিছু। আর আমরা নেওয়া হয়েছে আমাদের আগে দেখিয়েছি আমরা, এটা হচ্ছে যে এই যে ফ্রাইড রাইস নেওয়া হয়েছে, এটা হচ্ছে মিক্সড ফ্রাইড রাইস, ওইটা হচ্ছে চাউমিন, আর তার সঙ্গে চিকেন মাঞ্চুরিয়ান। খাবার কেমন সে তো খেয়ে আমি বলছি পরবর্তীকালে। এমনি ওরা দিয়েছেন, খারাপ না। মানে এই হরিপালের মতো জায়গায় বেড়াতে এসে ঠিকঠাক একটা জায়গা আমরা পেয়েছি খাওয়ার জন্য। অ্যাম্বিয়েন্সটা ভালো, খারাপ না, আমাদের ভালোই লাগছে। খাবারের টেস্টও খুব একটা খারাপ না, যেটুকু আমরা একটু খেয়েছি আমাদের খারাপ লাগেনি। বাকিটা আপনাদের খাওয়ার পরে বলবো। তাহলে একটু খাওয়া যাক মধ্যাহ্ন ভোজন। আজকে চাইনিজ দিয়েই হোক তাহলে। জায়গাটা খারাপ না, সবচেয়ে ভালো এর অ্যাম্বিয়েন্সটা পেয়েছে। বাইরেটাও খুব সুন্দর, আপনারা দেখেছেন, একটা বড় পুকুর পাড়, তারপরে একটা সুন্দর বাগান রয়েছে, তার মাঝেই রেস্টুরেন্ট। খারাপ লাগে না। যদি গরমকালে একটু বিকেল টিকেল বা সন্ধ্যের দিকে কেউ আসেন, তাহলে কিন্তু বাইরে বসে খেতে খুব ভালো লাগবে। ভালো, সব মিলিয়ে খারাপ না, ঠিক আছে। এরকম জায়গাতে এর চেয়ে বেশি ভালো আশা করা যায় না, উচিত নয়। ভালো, খারাপ না। কী রে, তুই কেমন খেলি?
হ্যাঁ আমি তো ভালোই খেলাম। ভালো খেয়েছিস? হ্যাঁ ভালো খেয়েছি। যাক, তাহলে ভোট পড়েছে ভালোর পক্ষে। ঠিক আছে। খাওয়া দাওয়া ভালোই হলো। এক প্লেট এগ চাউমিন, এক প্লেট মিক্সড ফ্রাইড রাইস এবং এক প্লেট চিকেন মাঞ্চুরিয়ান নিয়ে আমাদের খরচ পড়ল 470 টাকা। পরিমাণ বেশ ভালোই ছিল, তিনজনের খুব ভালোভাবেই হয়ে গিয়েছে। খাবারের স্বাদও ভালোই, জব্বর খাওয়া দাওয়া হয়েছে। মধ্যাহ্নভোজন সেরে এবারে আমরা চলেছি বলদ বাঁধের দিকে। হরিপাল থেকে ভান্ডারহাটি যাওয়ার পথে একটি প্রাচীন গ্রামের নাম হলো বলদ বাঁধ। অতীতে এই গ্রামের নাম ছিল কৃষ্ণবল্লভপুর। গ্রাম নাম পরিবর্তনের সঙ্গে সঙ্গে গ্রামদেবী বিশালাক্ষীর নাম ওতপ্রোতভাবে জড়িত। গ্রামটি একসময় জাহানাবাদ পরগনার অন্তর্গত ছিল। বর্ধমান রাজ প্রতাপচন্দ্র রায় গ্রামের বিশালাক্ষীর সেবা পূজার জন্য 2 বিঘা 5 কাঠা জমি দান করেছিলেন। পরবর্তীকালে বলদবাঁধের জমিদারি লাভ করেন শ্রীরামপুরের মুখোপাধ্যায়রা। তবে কিয়দংশের মালিক ছিলেন পাশেই থাকা পানিশ্যাওলা গ্রামের শারদাচরণ মিত্রের পরিবারবর্গ। চলে এসেছি বলদ বাঁধে বিশালাক্ষী মন্দিরের সামনে। গ্রামের এমন নাম কেন, এই ব্যাপারে একটা আকর্ষণীয় লৌকিক কথা প্রচলিত আছে এখানে। একবার এক ডাকাত দল সোনাটিকরি গোয়ালাপাড়া থেকে 108টি গাভী এবং ধানের গোলা থেকে ধানের বস্তা চুরি করে কানা নদী পেরিয়ে দক্ষিণের অরণ্যের মধ্যে প্রবেশ করেছিল। ডাকাত দলের লুণ্ঠনকৃত প্রতিটি গাভী পৃষ্ঠে 3টি করে ধানের বস্তা ছিল। সোনাটিকরির গোয়ালেরা ধাওয়া করে প্রায় ধরেই ফেলেছিল ডাকাতদের। ফলে তারা বাধ্য হয়ে গাভী নিয়ে নদী পার হয়ে কৃষ্ণবল্লভপুরের এই সাইবালা অরণ্যে প্রবেশ করেছিল। সেখানে নদীর বাঁধের ওপর দাঁড়িয়ে একটা কম্পমান প্রদীপের শিখা দেখতে পায় তারা। তখন ডাকাত সর্দার গলায় গামছা দিয়ে বলেছিলেন, তুমি যে দেবদেবী হও না কেন, আমাদের এই বিপদ থেকে রক্ষা করো। সর্দারের আহ্বানে দেবী সাড়া দেন। তখন সবে ভোরের আলো ফুটতে শুরু করেছে। গোয়ালারা নদী পার হয়ে বাঁধের ওপর এসে দেখল ধৃত ডাকাতদের কাছে কোনো গাভী নেই, সবই বলদ। ফলে গোয়ালারা প্রমাণের অভাবে হতাশ হয়ে সোনাটিকরি গ্রামে ফিরে যায়। সেই থেকে এই এলাকা বলদ বাঁধ। ডাকাত দ্বারা পূজিতা দেবী বিশালাক্ষী কালক্রমে সেই বলদবাঁধ গাঁয়ের গ্রামদেবীর আসন লাভ করেন। স্থানীয় কৈবর্ত, মাহিষ্য, বর্গক্ষত্রিয় ও কুম্ভকার সম্প্রদায়ের উপাস্য দেবীতে পরিণত হন। প্রাচীন মন্দিরের এখন নবরূপ। মন্দিরের দৈর্ঘ্য প্রায় 28 ফুট, প্রস্থ 31 ফুট। গর্ভগৃহে প্রবেশের মুখটি খিলানাকৃতির। মন্দিরটি দক্ষিণমুখী। গর্ভগৃহের ভিতরে 5 ফুট দৈর্ঘ্য এবং 1.5 ফুট প্রস্থের একটি বাঁধানো বেদির ওপরে দেবীর অবস্থান। 8 ফুট উঁচু এই দেবী মূর্তি চতুর্ভুজা। তার বাম হস্তদ্বয় সশস্ত্র, দক্ষিণ হস্তদ্বয় বরাভয় মুদ্রা। দেবীর গাত্রবর্ণ কাঁচা হলুদ, পরনে লাল শাড়ি। পদতলে শায়িত শ্বেতবর্ণ কৃত্তিবাস মহাদেব স্বরূপ মহাকাল। তার অর্ধনিমিত চক্ষু, মাথায় জটা। ডান হস্ত মাথার তলায় দিয়ে কাত হয়ে শুয়ে আছেন। বাম পা সামনের দিকে আর ডান পাটি পিছনের দিকে। বলদবাঁধ গ্রামে দেবী বিশালাক্ষী গ্রামদেবীর আসন লাভ করার পর থেকেই স্থানীয় চক্রবর্তীরা সেবা পুজোর দায়িত্ব গ্রহণ করেছেন। তারাই এখনও পর্যন্ত মা বিশালাক্ষীর সেবায়েত পুরোহিত। বলদবাঁধ গ্রামের দেবীমাতা বিশালাক্ষীর বার্ষিক পূজা এবং গ্রাম ষোলোআনা পুজো হয় বৈশাখী বুদ্ধ পূর্ণিমায়। বুদ্ধ পূর্ণিমা ছাড়াও নীল ষষ্ঠীর দিন এবং শিবরাত্রির দিনেও প্রচুর ভক্ত সমাগম ঘটে এখানে। এই বিশালাক্ষী মন্দিরের পিছনে আছে বিশাল একটি জলাশয়। এবারে গেলাম সেই দিকেই। অনেকটা বড় এই জলাশয়, খুব সুন্দর লাগছিল তার পাশে গাছের ছায়া দাঁড়াতে। প্রতি বছরই বলদবাঁধের এই জলাশয়ে সমাগম হয় পরিযায়ী পাখিদের। শীতের শুরুতেই পরিযায়ী পাখিদের দল উড়ে এসে বসতে শুরু করে এখানে। এখানকার স্থানীয় বাসিন্দাদের ঘুম ভাঙে এই পাখিদের কলতানে। পরিযায়ী পাখিদের স্বাগত জানাতে প্রতি বছরই
বিশেষ তৎপরতা গ্রহণ করেন স্থানীয় বাসিন্দারাও। আমরা যে এসেছি এখন কিন্তু বেশ গরম, তা সত্ত্বেও এই গরমেও দেখলাম বেশ কিছু পাখি এখনও রয়ে গিয়েছে। প্রচুর মানুষ দূর দূরান্ত থেকে এখানে পাখি দেখতে আসেন। জায়গাটি সত্যি খুব সুন্দর। জলাশয়ের ওপাশ দিয়ে বয়ে গিয়েছে কানা নদী। বলদবাদ থেকে রওনা দিয়ে এবারে যাচ্ছি পানিশাওলা গ্রামের দিকে। পানিশাওলা যেতে হলে কানা নদী পার হতে হবে। সেই নদী অবশ্য এখন ক্যানেল, সংস্কারের কাজ চলছে। নদী পার হয়ে চললাম গ্রামের দিকে। চলে এসেছি পানিশাওলা গ্রামে। এখানেই আছে মিত্র পরিবারের বাড়ি। মিত্র পরিবার এখন নানা ভাগে ভাগ হয়ে গিয়েছে। আমরা অবশ্য এসেছি বড় বাড়ি বলে পরিচিত বাড়িটিতে। পানিশাওলার মিত্র পরিবারের বাংলা সাহিত্য এবং সংস্কৃতিতে যথেষ্ট অবদান আছে। এখানকার এই মিত্র পরিবারের সন্তান সারদাচরণ মিত্র। তিনি ছিলেন প্রসিদ্ধ বাঙালি আইনজ্ঞ, গ্রন্থকার এবং বিদ্যানুরাগী। এই বাড়ি অবশ্য এখন প্রায় পরিত্যক্ত, দু একজন থাকেন শুনলাম। মিত্ররাও অন্যত্র ছড়িয়ে ছিটিয়ে পড়েছেন। পানিশাওলার মিত্রদের আর এক বিখ্যাত সন্তান প্যারীচাঁদ মিত্র ওরফে টেকচাঁদ ঠাকুর, একই সঙ্গে তার ভাই কিশোরী মোহন মিত্র। তাদের জন্মকর্ম কলকাতায় হলেও দেশের বাড়ি কিন্তু এখানেই। সুন্দর সবুজ শান্ত গ্রাম পানিশাওলা থেকে রওনা দিলাম এবার। এখান থেকে ফের কানা নদী পার হয়ে ধরে নেব তারকেশ্বর রোড। তবে আমাদের বেড়ানো এখনও শেষ হয়নি কিন্তু। এখান থেকে যাব নালিকুল। নালিকুল বেরিয়ে তবেই বাড়ি ফিরবো আমরা। তবে সেই নালিকুলের পর্ব অবশ্য আসবে আগামী বুধবারে। যেতে যেতে বলি হরিপাল কিভাবে আসবেন। হরিপালে খুব সহজেই হাওড়া বা বালি থেকে ট্রেনে আসা যায়। তারকেশ্বর, আরামবাগ বা গোঘাট লোকাল হরিপালের ওপর দিয়েই যায়। এছাড়াও শেওড়াফুলি এসে ট্রেন বদলে হরিপালে যেতে পারেন। গাড়িতে বা বাইকে এলে তো আমি শুরুর দিকে রাস্তা বলেই দিয়েছি, ডানকুনি হয়ে অথবা সিঙ্গুর হয়ে সে পথেও আসতে পারেন। হরিপালে থাকার তেমন হোটেল নেই, থাকার দরকারও পড়ে না, এসেই ঘুরে যাওয়া যায়। খাওয়া দাওয়ার অসুবিধা হবে না, ছোট বড় নানান ধরনের হোটেল বা রেস্টুরেন্ট পেয়ে যাবেন। প্রচুর মন্দির আছে, সেগুলি সবই সকাল সকাল খোলে, বন্ধ হয়ে যায় তাড়াতাড়ি, আবার খোলে বেশ বিকেল বা সন্ধ্যের দিকে। তাই এটা একটা সমস্যার ব্যাপার, সেটা একটু মাথায় রাখবেন। খুব সুন্দর ঘোরাঘুরি হলো বাংলার গ্রামে। আজ তাহলে বিদায় নিই। আবার ফিরে আসবো আগামী বুধবারে অন্য কোথাও যাওয়া এবং খাওয়ার কথা এবং কাহিনী নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এভাবেই দেখতে থাকবেন দৃশ্যকল্পের চ্যানেলে যাওয়া এবং খাওয়া।